শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রতিটা দিনই দিদিতে যাচ্ছিল খুব ঝুঁকির মধ্যে। শরীরে সর্বক্ষণ জ্বর আর ব্যথা, বেলি ফুলের মতো গায়ের বর্ণটাও কেমন ম্লান হয়ে পড়েছে কটা দিনেই। মেয়েরা খুব একটা সুচিকিৎসা সেদিন দিয়ে যেতে পারেনি। কেবল এতটুকু তথ্য তার থেকে সংগ্রহ করা গেছে, নওফিলের ঘরের মানুষই নওফিলের ঘোর শত্রু। তাদের দ্বারা বহুবার ক্ষতির সম্মুখীন হয়েছে সে, এবং বর্তমানেও হচ্ছে। ঝুমুর এর মাঝে দিদির অসুস্থতার কথা জেনে এসে থেকে গিয়েছিলেন সপ্তাহখানেক। মেয়ের অভাবনীয় যত্ন নিয়েছেন তিনি সেই কদিন, কিন্তু সেই ছিদ্রটা ঘরের বাকিদের কাছে সাধারণ লাগলো। একমাত্র নওফিলই তা সাদা সিধেভাবে নিতে পারেনি। ঝুমুরের সবটাতেই সে কেন যেন মেকি ভাব খুঁজে পায়। তাছাড়া সৌরভ আর দিদির জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা, যেটার সুরাহা আজও হয়নি। এই মুহূর্তে দিদির জীবনে আপন কেউ থাকলে সে কেবল নওফিলই নিজেকে ভাবে প্রথমে, দ্বিতীয়ত সৌরভকে, তাছাড়া আর কাউকে নয়। তাই তার সন্ধ্যের তালিকায় ঝুমু সর্বপ্রথমে না থাকলেও তালিকাভুক্ত তিনিও। আজ আসরের নামাজের পর বাসায় একজন আলেম এলেন নওফিলের সঙ্গে। দিদির রুকাইয়া করলেন তিনি অনেকটা সময় ধরে। আল্লাহর অশেষ রহমতে তখন থেকে দিদির শরীরের ব্যথা যেন আশ্চর্যের মতো গায়েব হতে থাকলো। নওফিলকে তা জানালো সে। মসজিদের ইমাম সাহেবের পরামর্শে নওফিলকে আলেম সাহেব সহযোগিতা করতে এসেছেন। দিদি সুস্থ না হওয়া অবধি তিনি রোজই আসবেন। নওফিল তাকে নিয়ে বাসার বাইরে বেরিয়ে আসার পরপরই তাকে জিজ্ঞেস করলো সে। একসময় আমি নিয়মিত রুকিয়া করতাম নিজের জন্য। আলহামদুলিল্লাহ আমি যেসব সমস্যা ফেস করতাম তার থেকে পরিত্রাণ পেতাম, কিন্তু গত বছরটা ধরে আমি নামাজ কালাম আমল এসবে গাফলতি করেছিলাম। এই জন্যই কি আমি ওকে রুকিয়া করে দেওয়ার পরে কোনো কাজে আসেনি? তা সঠিক, আল্লাহ তাআলাই জানেন। প্রতিনিয়ত আমলকারী ব্যক্তি ঈমান মজবুত হয়। সিহরের চিকিৎসা দিয়ে থাকা এক ভাইকে দেখিয়েছিলাম ওকে। সে বলল একসঙ্গে বেধর্মী অনেকগুলো জিনকে ক্ষতি করতে চাইছে। সত্যি কি অনেকগুলো? আমাদের মানবজাতির যেমন বংশধর থাকে ওদেরও তো তাই। একজনের সঙ্গে আরও 10 জন থাকতে পারে। মুসলিম ধর্মী বা বেধর্মী বলে কোনো কথা নেই এখানে। শয়তানের পরিচালনায় যারা চলে তাদের মধ্যে ধর্মজ্ঞান বলে কিছু থাকে না। ইবলিশ শয়তানি ওদের ধর্ম। তুমি রুকাইয়া করে থাকলে তা যদি ভুল না হয় তাহলে কাজ হওয়ার কথা নিশ্চয়ই। হতে পারে আমার দোয়া ঠিকঠাক হয়নি, আল্লাহ মাফ করুন আমায়। আপনাকে বাসা পৌঁছে দেবো হুজুর, নাকি মসজিদে? পৌঁছে দিতে হবে না বাবু, 5 মিনিটের পথ মাত্র মসজিদ। এই বয়সে হাঁটাহাঁটি ভালো শরীরের জন্য। আমি আপনাকে ফেলে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারবো না একদমই। আপনি না করবেন না, আজকে চলেন আমার সাথেই। আলেম সাহেব নওফিলের বিনয়ী আচরণের জন্য খুবই স্নেহ অনুভব করেন ওর জন্য। এমন একটা দিনী বুঝের সন্তান তিনি চাইতেন খুব, কিন্তু তার স্ত্রীর কোলজুড়ে সন্তান আজও আসেনি। তারা চোখ মেলে পৃথিবীর দেখার আগে আল্লাহর কাছে চলে গেছে। তাই আজও নিঃসন্তান তিনি। আলেম সাহেবকে মসজিদে নামিয়ে দিয়ে বাজারের ভেতর নওফিলের গাড়িটা প্রবেশ করতে এসে ফার্মেসির দোকানের সামনে হঠাৎ কিরণকে দেখতে পেল। একটু অবাকও হলো বটে, কারণ পাশেই তাওসিফ দাঁড়িয়ে আছে। তাওসিফের গাড়িটা রাস্তার পাশে দাঁড় করানো। ওরা একসঙ্গে কি করছে? দুজন কি কথা হচ্ছে রাস্তার মধ্যে? নেমে গিয়ে ওদের কাছে যাওয়ার চিন্তা করতে কিরণকে তাওসিফের গাড়িতে গিয়ে উঠতে বসতে দেখা গেল। তাওসিফও বেশ কিছুক্ষণ পর গিয়ে গাড়িতে উঠল। এবার পরিষ্কার বুঝলো নওফিল। প্রতিমধ্যে দুজনে দেখা হয়ে গিয়েছিল বোধহয় কোনোভাবে, তাই তাওসিফ কিরণকে নিজের গাড়িতে যাওয়ার আহ্বান করেছে হয়তো। আর দেরি না করে নওফিল ছুটে গেল বাবার পার্টি অফিসের দিকে। একটা জরুরি মিটিং রয়েছে আজ সেখানে। আজ জাকির শেখ সেখানে উপস্থিত থাকতে পারবেন না, পরিবর্তিতে ছেলেকে থাকতে বলেছেন তিনি। কিছুদিনের ধরেই নওফিল পার্টি অফিসে যাতায়াত শুরু করেছে। কিছুদিনের মাঝে তাকে গাজীপুর যেতে হবে, সেখানে ভোটগুলো তাকে যে বাগাতে হবে। তাই এখন থেকে সেখানে ছোট বড় সকল উন্নয়নমূলক কাজকর্মেও নিয়ে ভাবতে হবে। সভ্য সমাজে চলতে ফিরতে গেলে ম্যানার্স জানাটা অত্যন্ত জরুরি।
ভীষণ গম্ভীর গলাতেই উপদেশগুলি দিল তাওসিফ। কিরণ তার থেকে এমন উপদেশ পেয়ে মোটেও খুশি নয়। গাড়িতে ওঠার আগে যতটা ক্ষেপেছিল সে তাওসিফের প্রতি, তার চেয়ে বেশি দ্বিগুণ ক্ষেপে উঠল তাওসিফের ভালো উপদেশে। মূল ঘটনার সূত্রপাত আসলে সৌরভকে কেন্দ্র করে। সৌরভ সাফ সাফ তাকে প্রত্যাখ্যান করার পরও কিরণ পারছে না কোনোভাবে নিজেকে সামলাতে। একটা দুটো বছর আবেগ অনুভূতি নয় তার, সৌরভকে কেন্দ্র করে সেই ক্লাস 7 থেকে অপরিণত মনটা তার সৌরভের জন্য কেমন কেমন করত। দিন যত গেছে তত সে অবুঝ মন বাধাহীন ছুটেছে সৌরভের টানে। তাই তো এতগুলো বছর পুঁজি করে রাখা আবেগ প্রেমকে এক নিমিষে শেষ করা সম্ভব হচ্ছে না। মেডিকেল কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে মেডিকেল কলেজের ক্যাম্পাসে গিয়ে হাজির হয়েছিল সে। সৌরভকে কল করে নিজের উপস্থিতির কথা জানালে সৌরভ তখন কাঠ গলায় জানিয়ে দেয় সে দেখা করবে না। ক্যাম্পাসে এসে যেন আর কখনোই তাকে না খোঁজে কিরণ। সেই থেকেই বুক ভেঙে কান্না আসে ওর, কাঁদতে কাঁদতেই ফিরে আসে কোচিং না করেই। ওই মুহূর্তে এই পিরিয়ডের দিন তারিখও সে ভুলে বসেছিল হয়তো। নিতম্বের অংশে রক্তের ছোপ দাগে যখন ওর পরনের জামাটা নষ্ট, ঠিক তখনই তাওসিফও ফিরছিল বাসায়। কান্নারত কিরণকে এহেন পরিস্থিতিতে দেখতে পেয়ে বিস্ফোরিত চোখে কতক্ষণ দেখে। কিরণের নিজের দিকে কোনো খুশি নেই তা বুঝতে পেরেই গাড়ি থেকে নেমে আসে সে। চারপাশে তখন সকল মানুষেরই উৎসুক নজর কিরণের দিকেই ছিল। কিরণকে ডেকে দাঁড় করিয়ে বলেছিল সে, ফার্মেসিতে যেতে হবে তোমাকে কিরণ। কিরণ মনোবেদনাতে এতই বিভোর ছিল যে তাওসিফ তাকে কেন ফার্মেসিতে যেতে বলেছে তা জিজ্ঞেস না করে উল্টো বলে উঠে, যেতে পারবো না, আপনি যান। তাওসিফের মাথায় এমনিতেই চট যদি গরম হয়ে যায় কেন কোনো ব্যাপারে, তখন সে কিরণকে এক ধমক লাগিয়ে জোর করেই হাত ধরে নিয়ে যায় ফার্মেসিতে। এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন কেনে কাগজে মুড়িয়ে কিরণের হাতে তুলে দেয়। আরেক ধমকে ওকে গাড়িতে যেতে বলে ন্যাপকিন ব্যবহার করার জন্য। কি যে হয়েছিল তখন কিরণের, একদমই মাথা মোটা আচরণ করছিল সে। নিজের অবস্থাটা তখনও টের পাচ্ছিল না, তাই ছোটপাট দেখিয়ে উঠেছে। এটা দিয়ে আমি কি করব এখন? রাস্তার মধ্যে কেন দিচ্ছেন? রাস্তার মাঝেই বলে। তৌসিফের কড়া ধমকের শিকার তখনই হয়নি কিরণ। ওর কাছে এসে দাঁত কটমট করে জানায়, তুমি অ্যাবনর্মাল। আগে তো মনে হয়নি। নিজের ড্রেসের পেছনটাও হাত দিয়ে তো এতক্ষণে চেক করার কথা ছিল, যখন দেখলে এটা তোমার হাতে তুলে দিয়েছে। এরপর আর দাঁড়ায়নি কিরণ, ঝটপট তাওসিফের গাড়িতে গিয়ে বসে ন্যাপকিনটা ব্যবহার করে। তারপর তাওসিফ গাড়িতে ওঠে, কিন্তু তাই বলে তাওসিফ অমন রুডভাবে কথা বলবে ওর সঙ্গে? মাত্র কদিনই চেনা জানা ওদের মধ্যে, বাসায় থাকলে কখনো কথাই হয়নি তেমন। তাই তাওসিফের আপনজনের মতো শাসন ধমকটা সহ্য হয়নি কিরণের। আর এর আরও একটা প্রধান কারণ হলো ইয়াসিফ। তাওসিফের রাগান্বিত কণ্ঠ অবিকল ইয়াসিফের মতো শোনাচ্ছে। ইয়াসিফকে সে প্রচণ্ড অপছন্দ করে, আর আজকে থেকে অনুরূপ তাওসিফকেও। তাই তাওসিফের সুন্দর উপদেশটাকে অগ্রাহ্য করে চড়া গলায় বলে বসল কিরণ, আমি ম্যানারলেস মেয়ে? সৌর চোখে তাকায় তখন তাওসিফ গাড়ি চালানোর মধ্যেই জবাব দেয়, আছো তো কিছুদিন বোনের কাছে, আজকে থেকে উঠতে বসতে শিখিয়ে দেবো ম্যানার্স। আচ্ছা, আপনি শেখালে আমি শিখবো যেন। কান্না থেমে গেছে কিরণের রীতিমধ্যে। এবার আর তাওসিফের কথা জবাব দিল না কিরণ। আবারও ঝগড়ার মন বদলে বিষণ্ণতায় আচ্ছন্ন হলো। কিছুক্ষণ ধরেই তা খেয়াল করে তাওসিফ জিজ্ঞেস করে, বাচ্চাদের মতো রাস্তার মধ্যে কাঁদছিলে কেন? লোকে দেখছিল তোমাকে। নিশ্চুপ রইল কিরণ। তাওসিফ নিজেই কাণ্ড অনুসন্ধান করে ফেল। সৌরভের ব্যাপারটা নফলে থেকে জেনেছে সে। সৌরভের প্রত্যাখ্যান কিরণ গ্রহণ করতে পারেনি বলেই বোনের কাছে এসে থাকছে তা মনে পড়লো ওর, তাই নিজেই প্রসঙ্গ তুলল। তুমি এমন একজনকে কি করে যাও কিরণ, যে তোমাকে কখনোই চায়নি এবং বর্তমানে চায় না? চকিতে ফিরে তাকালো কিরণ তাওসিফের দিকে। চেহারাতে কিছুটা বিস্ময় তার। তাওসিফও এটা জানে, এজন্যই চমকেছে সে। তা বুঝতেই পেরেই তাওসিফ জানালো, তোমার দুলা ভাইয়ের থেকে জেনেছি তুমি চাইলে একটু ফ্র্যাঙ্কলি কথা বলতে পারো আমার সঙ্গে এই ব্যাপারে। শরণকে যেহেতু কিছু বলতে পারছো না, কারোর সঙ্গে তো শেয়ার করা উচিত, নয়তো ডিপ্রেশন থেকে বের হতে পারবে না। কোচিং না করেও তো ফিরে এসেছো মনে হয়, এমন করলে তোমারই ক্ষতি হবে কিরণ। সৌরভ ব্রিলিয়ান্ট বয়।
ওর জন্য ব্রাইট ফিউচার রেডি আছে, ওর জন্য ব্রাইট ফিউচার রেডি হচ্ছে। তোমার মতো করে সেও কিন্তু কিছুদিন আগে ধাক্কা খেয়েছে একটা, তবু দেখেছো সে কিন্তু তোমার মতো করে কেঁদে বেড়াচ্ছে না রাস্তায় রাস্তায়। কতটা স্ট্রং করেছে সে নিজেকে। ওর পার্সোনালিটি এত বোল্ড, আর ওর আইডিওলজি মেন্টালিটি এত প্রশংসনীয় যে আমি ওকে পছন্দ করে বসে আছি। জাত কেমন তা তুমি জানো না কিরণ। ও নিজের জিনিসের প্রতি প্রচণ্ড কর্তৃত্বপরায়ণ। তবু দেখো সৌরভকে সে অ্যালাউট করে স্মরণের পাশে। সৌরভ সবার কাছে সমাদিত হওয়ার মতোই নিজেকে পড়েছে। সৌরভ সবার কাছে সমাদিত হওয়ার মতো করেই নিজেকে পড়েছে। শুনি নিজের শক্তি বানাও, তুমি জেদ করো নিজেকে ওর থেকে যোগ্য করে তোলার। যোগ্যতা দিয়েই কিন্তু একজন মানুষ বিচার করে থাকে আমরা। সুন্দর চেহারাকে বুদ্ধিমান চেহারা আগে কদর করে না, করে আগে মেয়েটার যোগ্যতাকে। তুমি কি নিজে সেলফ রেসপেক্ট নিয়ে সচেতন না কিরণ? নিজের আত্মমর্যাদা রক্ষা করতে পারো না তুমি? যে ছেলে তোমাকে আজ রিজেক্ট করেছে তার কাছে বারবার তুমি যেতে চাও, মানে তুমি কিন্তু তার কাছে বেহায়া। এটা কি তোমার কাছে সম্মানজনক? মোটেও না, আমি বেহায়া হতে চাই না, আত্মসম্মানহীন হতে চাই না। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল কিরণ। এই দুটো কথাতেই সন্তুষ্ট হলো তৌসিফ। বাচ্চা মেয়েটার মনের শোচনীয় অবস্থা এবার বেশ ভালোভাবেই অনুধাবন করতে পেরে সিদ্ধান্ত নিল ভিন্ন কিছু। গাড়িটা বাড়ির পথ থেকে ফিরিয়ে নিয়ে ধানমন্ডি লেকের দিকে ঘোরালো। মাগরিবের নামাজটা আজ দিদিটি সতেজ শরীর নিয়ে আদায় করতে পেরে মনের মাঝে খুব প্রশান্তি অনুভব করছে। আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে যেমন অবস্থায় থাকুক সে আর কখনো নামাজ বাদ দেবে না। কতগুলো দিন পর আজ রান্নাঘরে ঢুকেও খারাপ লাগছে না তার। রাতের জন্য বিশেষ কিছু একটা রান্নার প্রস্তুতি নিচ্ছে। কাল একবার কিরণকে নিয়ে শপিংয়েও যাবে ভেবে রাখলো। এত সব ভাবনা চিন্তার মধ্যে কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। একমাত্র তৌসিফ ফিরতে পারে এ সময়। তাকে আশা করলেও দরজাটা খুলে দিদিটি ভীষণভাবে চমকালো আকস্মিকতায়। বিনয় ভুলে গিয়ে দরজাটা মুখেই দাঁড়িয়ে রইল কয়েক পর। তখনই মুখের সামনের মানুষটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে বলে উঠল, ভেতরে আসা কি বারণ? সম্বি ফিরে পেতে দিদিটি তড়িঘড়ি করে দরজা থেকে সরে দাঁড়িয়ে তাকে সালাম দিল। সরি, ভেতরে আসুন প্লিজ। আনএক্সপেক্টেড ছিল আমার আশাটা, তাই না? তাই চমকেছো খুব? তিনি ভেতরে প্রবেশ করতেই বললেন, দিদি কি বলে ভেবে পাবে না, সরি দিদি কি বলবে ভেবে পেল না। এই প্রথমবার এ বাড়িতে শ্বশুরের আশা, তাও আবার বিনা সংবাদে। সত্যি দারুণ চমকেছে সে, অনেকটা অপ্রস্তুত হয়েছে। নিজেকে চটপট ধাতস্থ করার চেষ্টা করে মেকি হেসে বললাম, কিছুটা তেমনই। আপনি বসুন বাবা, আমি এখনই লেমনেড নিয়ে আসছি। যাও। বলেই জাকির সাহেব সোফাতে গা এলিয়ে বসলেন। তারপর বললেন, তোমার জন্য এক কাপ চা অথবা কফি নিয়ে এসো, গল্প করতে এলাম আজ তোমার সাথে। রান্নাঘর থেকে কথাটা শুনে দিদির বুক ধুকধুক করে উঠল। ওর ষষ্ঠেন্দ্রিয় বার্তা দিচ্ছে জাকির মাহতাব আজ বিশেষ কোনো উদ্দেশ্যে এসেছে, নয়তো নফিল আর তৌসিফের অনুপস্থিতি জানা সত্ত্বেও এখনই কেন আসবেন? তাছাড়া তিনি আজ ব্যস্ত থাকায় নফিলকে পার্টি অফিসে মিটিংয়ে থাকতে বলেছেন। তাহলে এই মুহূর্তে এখানে কেন তিনি? লোমের গোড়ায় গোড়ায় শীতল হাওয়া এমনভাবে প্রবেশ করেছে যে কাটা জেগে ওঠা শরীরের আর্দ্রতা পাওয়ার জন্য ইয়াসিফ ঘুমের মধ্যে কম্বল খুঁজতে থাকে তড়িঘড়ি করে। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর শেষে ব্যর্থ হয়ে ধাত্তরি বলে চোখ মেলে পায়ের কাছে ধাত্তরি বলে চোখ মেলে পায়ের কাছে মাথা উঁচিয়ে কোনো গায়ে দেওয়ার আবরণ না খুঁজে পেয়ে যখন উঠে বসলো, মাথাটা তখন ভেজায় ভার, শরীরে বল যেন ক্ষীণ। মনে হচ্ছিল ওর এক ঝুড়ি ইটের ভার মাথায় করে রেখেছে যেন আর খায় না বহুদিন, যার জন্য শরীরের কোনো শক্তি নেই। চোখ বরাবর হঠাৎ ফকফকা সাদা দেওয়ালটা দেখে হুঁশেল। এই ঘর তো ওর অচেনা, মোটেও নিজের শয়ন কক্ষ নয় এটা। আর হঠাৎ করে খেয়াল করলো পা দুটো বাঁধা ওর, এবং পরনে কেবল একটা লিলেন কাপড়ের খয়েরি রঙা লুঙ্গি, তাও সেটা উরুর উপরে উঠে আছে। এমন ধরনের বাঙালি পোশাক সে রাতে কাপড় হিসাবে একমাত্র বাড়ি ছাড়া কখনোই ব্যবহার করে না, তাও মাঝে মধ্যে খুব বেশি গরম পড়লে। ওর নিজের কাপড় চোপড় গেল কই? বুক পেটে হাত বুলাতে বুলাতে ভাবনায় পড়লো যখন, তখনই বুকের মাঝামাঝিতে একটা লম্বা আড়াআড়ি দাগ
দাগে আঙ্গুল পড়ল চকিতে। সেখানে চোখ নামিয়ে দাগটা আবিষ্কার করতে হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো ঘরের ভেতর থেকে। কালো রঙা স্লিভলেস টি শার্ট আর শর্ট প্যান্ট পরনে শ্বেতাঙ্গ এক মেয়ে তখন ভেজা চুলে তোয়াল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়েছে। ইয়াসিফ অবিশ্বাস্য নিয়ে হতবাক দৃষ্টিতে হাঁ করে দেখে কতক্ষণ, তারপর নিজের বুকের সেই আঁচড় ডাকটাতে একবার বিস্ময়ের চোখে লোক You sensual girl, you raped in my sleep. বলে চেঁচিয়ে ওঠে ফ্লোরেন্স। ইয়াসিফের এমন অভিযোগ একটু সময়ের জন্য থতমত খেল। তা অবশ্য তার চেহারায় প্রকাশ পেল না। স্বভাবজাত শান্ত চেহারা ধরি হেঁটে এলো ওর কাছে। তোমার ঘুম খুব মারাত্মক। কিভাবে ঘুমালে? অত নড়াচড়াতেও হুঁশ ফিরল না? আমাকে তোমরা দুই বোন কি দিয়ে ঘুম পাড়িয়েছিলেন তা তোমরাই জানো। তাই বলে কি ঘুমের মধ্যে এভাবে বেঁধে বুঁধে আমার উপর ঝাঁপিয়ে পড়বে? তোমরা সাদা চামড়া কি সভ্য হবে না জীবনও? শাট আপ! কি বলছো তুমি এসব? আরে ঘুমটা ভাঙিয়ে নিতে আমি কি বাধা দিতাম? বরং তোমাদেরই ঘুমানোর সুযোগ দিতাম না। আর আমাকে কিডন্যাপ করার কি প্রয়োজন ছিল? চাইলে আমি তোমাদের গাড়িতেই বা আমার বাংলোতে তো ছিল, ট্রেনে টুনে তোমাদের বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? বুঝলাম না। হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে ফ্লোরেন্স। বলার মতো সঠিক শব্দই খুঁজে পায় না সে। ইয়াসিফের কল্পনা আর অনুমানের ধরন দেখে এই ছেলেকে তুলে এনে শেষমেশ সে আর মাভিসা বিপদে পড়ল না তো? কেমন লম্পট চোখে তাকে আপাত মস্তক দেখছে, বারবার বুকের দিকে নজর দিচ্ছে শয়তানটা। আত্মরক্ষার কৌশল তার পারদর্শিতা হলেও শুনেছে এই পুলিশ অফিসারটা যে মিশনে ঢোকে তার সাফল্য নিশ্চিত করেই ফেরে। আর ওর অপারেশনগুলো গল্প কম শোনা হয়নি। এটাকে কতদিন আটকে রাখতে পারবে কে জানে। তবে আত্মবিশ্বাস হারলে চলবে না। রুক্ষ স্বরে ওকে হুমকি দিল, আজগুবি কথাবার্তা বন্ধ করো, নয়তো মেরে মুখ ফাটিয়ে দেব। আর পালানোর চেষ্টা ভুল করেও করো না। মানে কি? তোমরা আমাকে সেক্সুয়াল রিলেশনের জন্য ধরে আনোনি? চোখ মুখে চরম বিস্ময় ইয়াসিফের। ফ্লোরেন্স অসহ্য হয়ে ঘর ছাড়তে পা বাড়াতে ওকে জিজ্ঞেস করলো ইয়াসিফ, ওই কই যাও আমাকে একা ফেলে? মেরিনা কোথায়? তোমরা আমাকে কেন তুলে এনেছো? একজন পুলিশ অফিসারকে কিডন্যাপ করলে আইনের ভয় নেই তোমাদের? মনে মনে মাভিসাকে গালাগালি করে উঠল ফ্লোরেন্স। এই অসহ্য প্রাণীটাকে কেন তাদের ঘরে রাখতে হলো? মাভিসা ফিরল এটাকে ছুঁড়ে ফেলে আসবে পাশের স্টোর রুমে। ছেলেটার চেহারাটা দেখলে গা জ্বালা করছে এখন। ওর কথাবার্তা তাহলে কেমন করে হজম করবে সে? ফিরে এসে ওর বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল, নির্বোধের মতো কথা বলছো কেন? আইনের ভয় থাকলে তোমাকে কিডন্যাপ করতাম। কেন কিডন্যাপ করেছি তা আর একটু রাত হলেই বুঝবে। মাভিসাকে ফিরতে দাও। কি হবে রাতে? তোমরা দুজনকে বলো তো, কি চাও আমার কাছে? চিন্তিত সুর ইয়াসিফের। ফ্লোরেন্স কোনো জবাব না দিয়ে চলে যেতে উদ্যত হতে ইয়াসিফ আবার ডাকল, এই সাদা চামড়া, তোমাদের উদ্দেশ্যটা বলো। অভদ্রের মতো ডাকাডাকি ফ্লোরেন্সকে ছুটিয়ে দিলেও সে শান্ত ধারার মেয়ে। রাগারাগি, চেঁচামেচি, মারামারি এইসব সে অনেক সাংঘাতিক কিছু না ঘটলে করতে দেখা যায়নি। এগিয়ে এলো ইয়াসিফের কাছে, আবারও বলল, এত অধৈর্য কেন হচ্ছ? বললাম না মাভিসা ফিরলেই সব জানতে পারবে। কখন ফিরবে মালটা? আগে যদি জানতাম আমাকে এভাবে গরুর মতো ধরে বেঁধে কিডন্যাপ করে আনবে, তাহলে আমার কিচেনে দাঁড়িয়ে বাম উঁচু করে কোমর ধুলিয়ে ধুলিয়ে নাচতে দিতাম না স্বাধীনভাবে। আর যেন দাঁড়াতে না পারতো সেই ব্যবস্থাই করতাম প্রতিদিন। কথাটা শেষ না হতে নাকটা চেপে দিল ইয়াসিফ আর্তনাদ করে। ফ্লোরেন্স মুষ্টিঘাত পড়েছে ওর নাকে। ফ্লোরেন্সের মুষ্টিঘাত পড়েছে ওর নাকে। বা নাক থেকে নিমিষে রক্ত গড়িয়ে এলো। তার মধ্যেই ছট করে ওর গলা চেপে ধরে ফ্লোরেন্স ওর মুখের কাছে এসে শক্ত গলায় বলতে থাকলো, মায়া করে খুবই সামান্য ড্রাগস দিয়েছে মাভিসা। তখন বলেছিলাম পুরো অর্ধেকটা শরীরে ঢুকিয়ে দিতে। হাতাটা কথাই শুনলো না আমার। তবে আজকে রাতে তোমার সঙ্গে যা হবে তা সম্পূর্ণই আমার কথা মতো হবে। তাই জিহ্বার সংযত রাখো, নয়তো আমার অসন্তুষ্টি আরো বাড়বে। ঘুম ভাঙার পর থেকে মাথাটা শুধু ভান্না সত্যি কেমন ঝিমঝিমও করছে বেশ, কিন্তু দুর্বলতাটা জোর করে কাটিয়ে উঠতেই চাইছিল ইয়াসিফ। কিন্তু বুঝতে পারেনি শরীরে ড্রাগস ঢুকেছে ওর। মেয়ে দুটো আসলে খুব বিপজ্জনক। কত বড় বিপদে পড়লো সে কে জানে।
কি আছে কপালে? খুশিটা খেয়ে অবস্থা তো আরো শোচনীয় হয়েছে। উপরন্ত মেয়েটার বলশালী হাতে চাপটা গলাতে ভালোই পড়েছে। হাসপাস আরম্ভ করলো সে শ্বাস নেওয়ার জন্য। তা দেখে ফ্লোরেন্স ছেড়ে দিতেই সে গলা ধরে কেসে উঠে নাজেহাল অবস্থা হলো। পানি দাও প্লিজ, বারবার বলতে থাকলো, কিন্তু তা মোটেও দেওয়ার ইচ্ছে ছিল না ফ্লোরেন্সের। নেহাত রাতের বেলা আরো বড় ঝক্কি যাবে বদমাস ছেলেটার উপর। ওকে একটু সুস্থ রাখা প্রয়োজন। তাই পাশে টি টেবিলের ওপর রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ওর সামনে তুলেছে। কম্পিত হাতে গ্লাসটা হাতে তুলে নওফিলের করা করে দেওয়া সরি কম্পিত হাতে গ্লাসটা হাতে তুলে নওফিলের করে দেওয়া অভ্যাসবশত 3 চুমুকে পানিটা শেষ করে চুপচাপ গ্লাসটা এগিয়ে দিল ইয়াসিফ ফ্লোরেন্সকে। হাতটা বাড়িয়ে নিতে গিয়ে আকস্মাৎ ইয়াসিফের সেই হাতটা ধরে এক ঝটকে কোলের উপর ফেললো ফ্লোরেন্সকে। দুর্বল শরীরও খুব শক্ত করে না আটকে ধরতে পারলো, যতটা শক্ত করে ধরলো ফ্লোরেন্সকে তাতেই ছুট পাওয়া একটু পরিশ্রমের হবে তার জন্য। শীতল গলায় তাকে বলল ইয়াসিফ, আমার যে অবস্থা করে রেখেছো তোমরা, তাতে হয়তো পালাতে পারবো না, কিন্তু আমার গায়ে আমার বিনা অনুমতিতে এক একটা আঘাতের জন্য কিন্তু খুব বড় মূল্য চুকাতে হবে। পুরুষ হলে আমার সর্বোচ্চ পর্যায়ে গালিতে কান চেপে ধরে রাখতে হতো তোমাকে, আর কাওয়ার্ডের মতো আমার জেগে ওঠার আগেই নিস্তেজ করে না রাখলে আমার কোলে বসারও সুযোগ দিতাম না সরাসরি। কথাটা শেষ করে না ইয়াসিফ শক্ত চোয়াল রেখে ফ্লোরেন্সের মুখটা গাঢ় চাহনিতে দেখতে দেখতে হঠাৎ মৃদু স্বরে বলে উঠল, তোমাকে মনে হয় আমি চিনি মেয়ে? আমিও তোমাকে চিনি, গ্র্যান্ড চাইল্ড অফ মাহতাব শেখ। কটমট করে জবাব দিল ফ্লোরেন্স। সেদিনের ঘটনা ছিল আরও দিন 15 আগের ঘটনা। ইয়াসিফ অজ্ঞান হওয়ার প্রায় 7 ঘন্টা পর জ্ঞান ফিরে নিজেই ওই অচেনা ঘরটিতে দেখতে পায়, এবং সেদিন রাতে ইয়াসিফ ফ্লোরেন্সের সঙ্গে অসভ্যতা করায় তাকে সত্যি ফ্লোরেন্স হাত পা বেঁধে শরীরে আরও বেশি ড্রাগস দিয়ে স্টোররুমে ফেলে রাখে। এতে মাবিশার বেশ খারাপ লাগলেও ফ্লোরেন্সকে মানাতে পারেনি সে কিছুতে। বাইরে থেকে ফ্লোরেন্স যতটা নিরীহ আর শান্ত দেখতে, আদতে মেয়েটা প্রচণ্ড কঠিন ধাতুর মতোই। কিন্তু যে উদ্দেশ্যে এত ঝুঁকি নিয়ে ইয়াসিফকে ধরে আনা, সেই উদ্দেশ্য গোটা 15 দিনের মাঝেও পূরণ হয়নি। একজন পৌরা নারী ভদ্রমহিলার ছবি একজন পৌরা ভদ্রমহিলার ছবি ইয়াসিফকে যখন বারবার দেখানো হয় আর ওকে বলা হয় গত 3 মাস আগে ওই মানুষটির শেষ গন্তব্য ছিল গাজীপুরের শেখ বাড়ি, সেদিন থেকে এই মানুষটি নিখোঁজ। ফ্লোরেন্সের ধারণা এই শেখ পরিবারের বড় মাথাগুলোই সেই মহিলাকে গুম করেছে। এমনকি ইয়াসিফও নিশ্চয়ই জড়িত এই ঘটনার সঙ্গে। তারপর ইয়াসিফকে জিজ্ঞেস করা হয়, কোথায় আছে সেই মানুষটি? তাকে কোথায় আটকে রেখেছো তোমরা? আশ্চর্যভাবে ইয়াসিফও মহিলাটির ছবি যতবার দেখে ততবারই এমনভাবে হাসে যে মহিলাটির গুম হওয়ার পেছনে রহস্য তার অবশ্যই অবগত, কিন্তু সে ভুল করেও মুখ খুলবে না। আর নিজের মুখের কথার দাম ওর কাছে অনেক বেশি। কোনোভাবে একটা শব্দ অবধি ওর মুখ থেকে বের করা যায়নি। মাবিশাও কম চেষ্টা করেনি, কিন্তু তার পরিবর্তে অসভ্য লম্পট পুরুষের মতো ইয়াসিফ মাবিশাকে বারবার টিচ করে ফ্লোরেন্সকে খেপিয়ে তোলে। 15টা দিন একটা সুশ্রী মেয়ের শক্ত হাতের প্রহার সহ্য করতে হয় ইয়াসিফকে অবিরত। কখনো বিদ্যুৎ শক, কখনো লাঠি শক্ত মার, আবার কখনো তার থেকে অসহনীয় ব্লেড পুড়ে আঘাত, আরও বিভিন্ন কৌশলের আঘাত। শরীরের সব স্থানে সেসব আঘাতের প্রমাণ মেলে ইয়াসিফের। প্রতিটা আঙুলের ওর ক্ষতিগ্রস্ত, যার জন্য সে ঠিকমতো বহুদিন খেতেও পারে না। একটু আবেগী আর কোমল মনের মাবিশা এসব দৃশ্য প্রতিদিন নিতে পারত না। কেবল ইয়াসিফ বলেই নয়, অন্য কোনো মানুষ হলেও এমন অত্যাচার সহ্য করা অসম্ভব তার পক্ষে। তবে 15টা দিনের মাথায় মাবিশার শেষমেশ আবেগী কণ্ঠে প্রচণ্ড অনুরোধ করে বসেছিল ইয়াসিফকে। সে যা জানে তা যেন বলে দেয়। ওই মহিলাটি ছাড়া ফ্লোরেন্সের জীবন শূন্য। তাকে না পেলে ফ্লোরেন্সও আরও নির্দয় হয়ে উঠবে ওর প্রতি। মাবিশার করুণ চেহারা আর আকুতি শুনে ইয়াসিফ ভাবনায় পড়ে। অবশেষে ওর জেদের পাহাড় তোলে কিছুটা, কিন্তু শর্ত দেয় সে, আমি সবই বলবো, প্রয়োজনে সব রকম সাহায্য করব তোমাদের, কিন্তু আমাকে মুক্ত রাখতে হবে, ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে হবে খুব দ্রুত।
আমার সঙ্গে তোমাদের শত্রু আচরণ করা চলবে না, এক কথায় বন্ধু হতে হবে। আমি যা জানতে চাই আমাকে সব বলতে হবে। ইয়াসিফ কি পরিমাণ চতুর অফিসার তা অজানা নয় মাভিসার। সে ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন ইয়াসিফ আশ্বাস দেয়, আমি পালাবো না, তোমাদেরকে কোনো ক্ষতিও করব না। ডিপার্টমেন্ট আমার মুখের প্রতিশ্রুতি লাখ টাকার চেয়েও মূল্যবান। তোমার মতো বিশ্বাসঘাতকতা করবো না, আমাকে বিশ্বাস করো। শেষে দুটো কথা মাভিসা বেশ অপমানিত লজ্জিত হয়। ইয়াসিফকে সায় দিয়ে ফ্লোরেন্সকে রাজি করাতে ছোটে এসে তারপর দুটো দিন চলে সেই কাজটি। মাভিসা একটা কথায় বারবার বোঝায় ফ্লোরেন্সকে, এ দেশে আমাদের খুব কাছের কেউ নেই। টাকা দিয়ে আমরা কয়জনকে হাত করে কাজে লাগাতে পারবো? এক সময় সেই লোকগুলোই যে আমাদের ব্ল্যাকমেল করবে না, হয়তোবা পুলিশকে সব জানিয়ে দেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই বাড়ির মালিকটাকেও খুব সুবিধা লাগে না, লোকটা খুব বাজে ধরনের। আমরা একা দুটো মেয়ে আছি তার বাসায়। ইয়াসিফ শেখের উপস্থিতি সে একবার টের পেয়ে গেলে অনেক বড় বিপদে পড়ব। বেশি দিন আমাদের এখানে থাকাটাও ঠিক হবে না। ইয়াসিফ আমাদের হেল্প যতটা করবে ততটাই লাভ। ফ্লোরেন্স অনিশ্চয়তায় দুশ্চিন্তায় ভোগে। ইয়াসিফ তাদের সহযোগিতা করবে এ কথা একেবারেই বিশ্বাস হয় না তার। যেখানে এই ছেলের পরিবারকে সে অপরাধী ভাবছে তার কাছে মানুষটির নিখোঁজ হওয়ার জন্য, সেখানে কিভাবে তাহলে ইয়াসিফকে বিশ্বাসযোগ্য লাগবে? সাজবেলা খোলা বারান্দাতে বসে ধূসর আবছা কালো আকাশটা দেখে মাভিসা আনমনে। ইয়াসিফ তা দেখে তাকে তার পাশেই বসে। আজ ফ্লোরেন্সকে অমান্য করে মাভিসা ইয়াসিফের অনুরোধে ওকে ঘরের বাইরে এনেছে। গায়ের সকল ক্ষততে ওষুধ লাগিয়েছে, দেওয়ার কাজটাও করেছে সারা বেলা ধরে। মাভিসাকে জিজ্ঞেস করে ইয়াসিফ, তুমি আমার প্রতি শুরু থেকেই সদয় আচরণ কেন করছো মেরিনা? প্রশ্নটা সুন্দর লাগলেও নামটা বিরক্তির উদ্রেক করলো মাভিসার মনে। আমি মাভিসা তালুকদার। মেরিনা তো আমার ফেক আইডেন্টি ছিল, তাই না? একবার যখন আমার মুখে মেরিনা উঠে গেছে, ইহ জন্মেও তা আর বদলাবে না। আর এর দায়ভার তোমার, আমার না। এবার আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার ক্রাশের মতোই দেখতে, তাই? হ্যাঁ, সে কে? অস্ট্রেলিয়ার কুখ্যাত মিস্টেক কিলার জাইন মাহাতাব। আমি যখন দেশে এসে তোমার পরিবারের সবার সম্পর্কে ডেটা ইনফরমেশন কালেক্ট করি, তখন সেখানে জাইন মাহাতাবকে দেখি, আর তোমাকেও। তবে জাইন মাহাতাবকে দেখেছিলাম প্রথম আমার বাবার ঘরে রাখা একটা নিউজ আর্টিকেল থেকে। তখন আমি সবে 18 পেরিয়েছি। কি দেখতে ছিল তোমার আঙ্কেল? প্রিন্স চামিং বোধহয় তাকেই বলে। ওরকম একটা মানুষ ক্রিমিনাল হলেও আমি তার প্রেমে পড়েই যাচ্ছিলাম প্রায়। কিন্তু যখন পুরো আর্টিকেলটা পড়লাম তখনই আমার মনটা ভেঙে গেল তার ক্রিমিনাল ওয়াইফ সম্পর্কে জেনে, মানে তোমার চাচির সম্পর্কে। তারপর এখানে এসে তোমাকে সামনাসামনি দেখে আমার ভাঙা মনটা আবারও জোড়া লেগে গেছে। কিন্তু এই প্রথমবার সেটা আমার জন্য দুর্ভাগ্যের। তুমি আমার প্রেমে পড়া মানে আমি তোমার বোনের হাতে ডিরেক্ট মার্ডার হওয়া, তাই না? মাভিসা মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আরো হাসে। তা কতক্ষণ গম্ভীর মুখ করে দেখতে দেখতে হঠাৎ ইয়াসিফ বলে ওঠে, মেরি, তুমি আমার থেকে দূরেই থাকো। আমিও কোনোভাবে তোমার প্রেমে পড়ে যাই যদি, তাহলে আমার আর বেঁচে থাকা হবে না। বলার পরই ঘাড়টা পেছন দিকে হেলিয়ে দিল তীব্র যন্ত্রণায়। সারা শরীরে ব্যথা। বসে থাকতে কতটা কষ্ট হচ্ছে তা পুরোপুরি ওর চেহারায় ফুটে উঠল না। মাভিসা হাসতে হাসতে হঠাৎই লক্ষ্য করলো ইয়াসিফকে। জিজ্ঞেস করলো, খারাপ লাগছে খুব? আইস ব্যাগটা আনে? আনতে পারো। কোমর থেকে ঘাড় অবধি ব্যথা আসার হয়ে আসতে চাইছে। তোমার বোন আমার মেরুদণ্ড ভেঙে ফেলবে কিনা আল্লাহ জানেন। ঘরে যাবে? শোয়ার পর পুরো শরীরে না হয় আইস ব্যাগটা ধরতা। না না, আমি আজকে এখানে অনেকক্ষণ থাকবো। কতদিন পর বাইরে এলাম। 15 দিন না, মনে হচ্ছে 15টা বছর। ওটা তোমার বোন সত্যি, নাকি ব্রিটিশ সামরিকের বংশধর? আপন বোন না হলেও বোনই, আমরা একসাথে বড় হয়েছি। বলা শেষে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ দিল না ইয়াসিফকে। ঘরে গেল আইস ব্যাগটা আনতে। ফ্লোরেন্স তখন হাতে একটা প্যান ড্রাইভ নিয়ে ল্যাপটপের সামনে মুখ ভার করে বসে আছে। মাভিসার আগমন টের পেতে অভিভাবক গলায় বলে উঠল,
তোমাকে বলেছিলাম ওর কাছে কম ঘেসবে। তুমি আমার সব কথাই অবহেলা করেছো মাহফিল। অনেক তো মারপিট করলে, কোনো লাভ হলো কি? এবার না হয় মিলেমিশে গিয়ে দেখি কিছু উদ্ধার করা যায় কিনা। আমি মনে করছি তোমারও তাই করা উচিত। তাই করতে বলছো? করেই দেখো। একই পথে না হেঁটে এবার ভিন্ন পথে হেঁটে দেখি আমরা কোনো সমাধান পাই কিনা। ওকে কোথায় রেখে এলে? বারান্দাতেই তো আছে। ওর শরীর ব্যথা খুব, আইস ব্যাগটা নিতে এলাম। ইয়াসিফের প্রতি মাহফিসাকে এত বেশি নরম হতে দেখে ফ্লোরেন্স খুশি না হলেও মনে মনে ভেবে হাসলো। তা দেখে ভ্রু কুচকালো মাহফিসা। আসছো যে? এমনি। দাও দেখি আইস ব্যাগটা। মিষ্টি আচরণটা আইস ব্যাগ দিয়েই শুরু করি। মাহফিসা সন্তুষ্ট হলো। হাতের প্যানড্রাইভটা ট্রাউজারের পকেটে পুরে ফ্লোরেন্স আইস ব্যাগটা নিয়ে চলে এলো ইয়াসিফের কাছে। সামনের খোলা জায়গাটাতে দুটো খরগোশ দৌড়াদৌড়ি দেখছিল ইয়াসিফ উদাসীন চোখে। ওকে যেখানে রাখা হয়েছে সেটা একটা ছোট্টখাটো ফার্ম হাউস। যদিও বাসার চারপাশে বাউন্ডারির ওপাশের দক্ষিণ দিকে কোনো গাছপালার বাগান থাকতে পারে। এমন বাউন্ডারির সারা দেওয়ালি লতা বট আঁকড়ে ধরে ছেয়ে থাকা। ঘরের সামনেই ছোট্ট একটা বাগান করার মতো জায়গা, কিন্তু সেখানে বাগান না করা হলেও বেশ বড় বড় ঘাস জমে গেছে। এই বাড়ির মালিক এখানে খরগোশের ছানা পুষে বড় করে তারপর তা বিক্রি করে দেয়। খরগোশ দেখাশোনা করার দায়িত্বে একটা ছেলেকে রাখা হয়েছিল। মাহফিসা আর ফ্লোরেন্স আসার পর ওরা দুজন সগ্রহে সে দায়িত্ব নিজেরা নিয়ে নেয়। বাড়ির মালিক তা এই বাহানায় মাঝে মধ্যেই আসে এখানে। নানা রকম ছল ছুতা তৈরি করে ঘরে এসে বসে বিরক্তিকর গল্প ধরে ওদের সঙ্গে। আর গল্পের ফাঁকে সুযোগ পেলেই মন্দ বাসনা নিয়ে চেয়ে দেখে ওদের। হঠাৎ করে ঘাড়ে আইস ব্যাগের শীতল স্পর্শে উদাস ইয়াসিফ একটু চমকে ওঠে। ফিরে তাকিয়ে ফ্লোরেন্সকে দেখে চমকটা আরো বাড়ে। তা তার চেহারায় শুধু প্রকাশ পায় না, কণ্ঠেও প্রকাশ পায়। ওরে বাপ, তুমি এবার আইস ব্যাগ দিয়ে ফ্যানিস্ট করতে আসছো নাকি? ফ্লোরেন্স ঠোঁটে চেপে হাসি আটকাতে চাইল। মুখে হাসি বিলীন হয়ে গিয়েছিল ফ্লোরেন্সের গত 3 মাস ধরে। আজ আবার অনেকদিন পর ইয়াসিফের এমন ভয়াতুর অভিব্যক্তিতে পারেনি হাসি আটকাতে। মাহফিসা চেয়ারটাতে বসলো সে। আইস ব্যাগটা বারান্দার কার্নিশে রেখে দিয়ে শান্ত গলায় বলল, যাকে জব্দ করছি রোজ তাকে সেবা দেওয়ার মতো উদারতা সত্যি আমার আসে না। কিন্তু আমি অবাক হই তোমাকে দেখে। এত টর্চার করি তোমাকে, তাও তোমার চেহারাতে আমার জন্য রাগ ঘৃণা টেরই পায় না। একটা গালি পর্যন্ত ব্যবহার করো না। আর তোমার সহ্য ক্ষমতার প্রশংসা নতুন করে করার কিছুই নেই। কিন্তু তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার সময় আমি মোটেও ভুল তথ্য পাইনি। তুমি নিজেকে প্রচন্ড ভালোবাসো আর শত্রুকে ঠিক ততটাই ঘৃণা করো। রেগে গেলে তুমি অসহনীয় মাত্রায় স্ল্যাং ব্যবহার করো, যেটা তুমি নিজেও স্বীকার করেছিলে। আমাদের দুজনের বেলাতে কেন তার কিছুই দেখি না তোমার মধ্যে? উল্টে সুযোগ পেলেই বখাটেদের মতো ফ্লার্ট করো। দয়া করো আমরা মেয়ে বলে। সেসব কথা ইয়াসিফ নীরবে শুনে গেল শুধু। ফ্লোরেন্স ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সে, কি আশা করো তাহলে? আমাকে মারার জন্য আমার মধ্যে প্রতিশোধ স্পৃহা? কথাটা শেষ হতেই ভাবনাতীত ইয়াসিফ সে সময় ওর ডান হাতের উল্টো পাশ দিয়ে ফ্লোরেন্সের গালে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। চেয়ার থেকে ছিটকে পড়ে। তখন এক মুহূর্তও লাগলো না ফ্লোরেন্সের। এমন সন্ধ্যার সময় রুফটপে যাওয়া একেবারেই বারণ ছিল দিদিদের, কিন্তু জাকির শেখের আবদারের মুখের উপর না বলাটা সম্ভব হলো না ওর। ভেবেছিল টেরেসের ভেতর বসবে দিদিটি তাকে নিয়ে, কিন্তু টেরেসের উল্টো দিকে ছাদের একদম কোনায় গিয়ে দাঁড়ালেন তিনি। দিদি কফির মগটা নিয়ে তার পাশে দাঁড়াতেই বললেন, তুমি তো জাইমার এজেন্ট হয়ে এসেছো, তাই না? কি? ওকে বলেছিলাম ভালো থাকতে, চাইলে আর কখনো এই দেশে না আসতে। রেজার সঙ্গে ওরও যে মৃত্যু হয়নি এটা ওর সৌভাগ্য ছিল। তাই বেঁচে যেহেতু গেছে, জীবনটা নিয়ে একাকী ভালো থাকার সুযোগটাও গ্রহণ করা উচিত ছিল। কিন্তু স্বামী প্রাণ স্ত্রী হয়ে সে জীবনের ঝুঁকি নিয়েও স্বামীর হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। চলে বলে তোমাকেও গুটি হিসেবে চালছে। তোমরা এত বোকা কেন?
নিজেদের জীবনের পরোয়া কি তোমাদের নেই? রীতি অপ্রত্যাশিত বাক্যগুলো শোনার পর নিস্তব্ধ হয়ে রইল। অনুমান করেছিল সে জাকির শেখ বিশেষ কোনো কথায় হয়তো বলবি নাকি, কিন্তু কল্পনা করেনি সে কথাগুলোর বিষয় এত কঠিন হতে পারে। ওকে নিশ্চুপ দেখে জাকির শেখ বলে গেলেন, জাইমার মতো টেরোরিস্টকে ধরতে দেশের উচ্চ পদস্থ গোয়েন্দা পুলিশ আলাদা আলাদাভাবে কর্মরত আছে। খুব বেশি দিন লাগবে না ধরে ফেলতে, তাই তোমাকে সাবধান করতে এসেছি। যদি নিজের ভালো চাও তাহলে আমার ছেলেকে ভালো রাখার চেষ্টা করবে। ভুলে যাবে জাইমাকে, রেজাকে। ওসব প্রতিশোধ সিনেমা গল্পে মানায়, বাস্তবে সিনেমার মতো তা করা পানির মতো সহজ না। যে যা কর্ম করেছে এবং করবে, সে তার কর্মের সাজাও একদিন ভোগ করেছে আর ভবিষ্যতেও করবে। এটাই চিরকালের নিয়ম। জাইমার সঙ্গে ভুল করেও যোগাযোগের চেষ্টা করবে না। আমি তোমাকে এত অনায়াসে আমার ছেলের পাশে মেনে নিচ্ছি শুধু ওর ভালো থাকার জন্য। ও ভালো না থাকলে আমি তোমাকে সহ তোমার সঙ্গে জড়িত সবাইকে তার ফল ভোগ করাবো।